আলীর বুক ধরফর করছে। ভেতরে ডাকাত, বাইরে মা। মা আবারও বললেন, কি হয়েছে বাবা? কার সঙ্গে কথা বলছিলে এত রাতে? আলী তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সে এক পা এগিয়ে ঘরের দরজা আড়াল করে মায়ের সামনে দাঁড়ালো, যাতে ঘরের ভেতরটা মা দেখতে না পান। মা, চলুন আপনার ঘরে, আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে হবে, খুব জরুরি। মা অবাক হলেন, কিন্তু কিছু না বলে আলীকে নিয়ে তার ঘরের দিকে পা বাড়ালেন। মায়ের ঘরে ঢুকে দরজা লাগিয়ে আলী ফিসফিস করে সব বলল তার মাকে। তার ঘরে একজন পুরুষ মানুষ রয়েছে, একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ। গতকাল বাজারে যে ডাকাত দল এসেছিল, লোকটা সেই ডাকাত দলের একজন সদস্য। সব শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডাকাত আমাদের ঘরে? কি বলছো তুমি আলী, পাগলের মতন? লোকটা তো এখনই আমাদের গলায় ছুরি ধরবে আর লুট করে নিয়ে যাবে। সামান্য সহায় সম্পদ যা আছে এখনই তাকে নগর রক্ষীদের হাতে তুলে দিতে হবে। চলো দ্রুত বের হয়ে যাই। আলী শান্ত গলায় বলল, থামুন আম্মা যান, অস্থির হবেন না। আমি জানি এটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু মা, এই লোকটা বলেছে সে বাবার খোঁজ খবর দিতে পারবে। আর তাছাড়া সে যদি কোনোভাবে জানতে পারে আমরা তাকে নগর রক্ষীদের হাতে তুলে দেব, তাহলে সে আমাদের দুজনকেই খুন করে এখান থেকে পালিয়ে যাবে। গভীর চিন্তায় মা চুপ করে রইলেন। আলী আবার বলল, আর একটা কথা মা, কাল তাকে ঘরে একা রেখে গাধা দুটো নিয়ে আমাকে বাইরে যেতে হবে। আপনি যে সবকিছু জেনে গেছেন তা যেন কোনোভাবেই সে বুঝতে না পারে, এবং একজন সাধারণ মেহমানের মতনই তার সাথে আচরণ করবেন। গাধা দুটোকে কেন সঙ্গে নেবে বাবা? আমি ভাবছি মালামাল পরিবহনে এ দুটোকে কাজে লাগাবো। মাথায় বোঝা টেনে টেনে আমি যে ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছি আম্মা জান। মা আলীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার সাহসী ছেলে, বাবার মতনই বুদ্ধিমান ব্যবসায়ী হবে তুমি। তবে একটি কথা, বাবা হারিয়ে যাওয়ার পর থেকে শুধু বোঝা নয়, আমাকেও তোমার মাথায় বয়ে নিয়ে যাচ্ছ। আল্লাহ নিশ্চয় তোমাকে এর উত্তম যা যা দান করবেন। তবে আজকে যা বললে সেটা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছি বৎস। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করছো সেভাবেই পা ফেলো, তবে খুব সাবধানে। মনে রেখো, এই পথে ভুল করলে বিপদ শুধু তোমার নয়, আমার এবং আমাদের সবারই। আলী মাথার নাড়ল। কিছুক্ষণ পর সে খাবার ঘর থেকে শুকনো রুটি, খেজুর আর পানি নিয়ে নিজের ঘরে ফিরে এলো। লোকটা তখনও সতর্ক হয়ে বসেছিল। আলী খাবার এগিয়ে দিতেই সে বুভুক্ষের মতো খাবার খেতে শুরু করল। ক্ষুধার্ত পেট ঠান্ডা হলো। অনেকক্ষণ সে চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমি না জানলেও আমার দলের নিশ্চয়ই অনেকেই জানে তোমার বাবার কথা। যদি দস্যু দলে আবার ফিরে যেতে পারি, তবে নিশ্চয়ই তোমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করব। কিন্তু কেন? আপনিও তো একজন ডাকাত, আপনি কেন আমার বাবাকে খুঁজে পেতে সহায়তা করবেন? ডাকাত দলে আছি, তাই আমাকে ডাকাত বলতেই পারো হে উপকারী বালক। তবে কেন আমি এখনো এই দলে রয়ে গেছি, সেই কাহিনী শুনলে আমার প্রতি তোমার ধারণা কিছুটা পরিবর্তন হতে পারে। এই যে আমার আঙুল দেখতে পাচ্ছ, এখানে এটা কি আছে? এ তো আংটি, কি সুন্দর, নিশ্চয়ই অনেক দামি। ঠিকই ধরেছ বালক, খাঁটি হীরের আংটি। অবশ্য দস্যু সর্দার জানে এটি একটি নকল হীরের আংটি, না হলে কবে এটি কেড়ে নিতেন। এই আংটি আমাকে এখনো পর্যন্ত ডাকাত দলের সদস্য হয়ে তাদের সাথে দস্যুপনা করতে বাধ্য করছে। কি বলছেন জনাব? একটা আংটি কি করে আপনাকে ডাকাত দলের সঙ্গে আটকে রেখেছে? সে এক বিরাট কাহিনী, শোনো তাহলে বলছি। এই শহর থেকে অনেক দূরে, প্রায় 300 মাইল দূরে আমাদের প্রাচীন বসরা নগরী। সেখানকার এক ধনী ব্যবসায়ী, নাম তার হাম্মাদ শেখ,
খুব সৎ আর পরোপকারী। তার ছিল পরমা সুন্দরী এক কন্যা, যেমন তার রূপ তেমন তার গুণ, বাবার মতোই মানুষের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম নারী বলে তার চেহারা কেউ কোনোদিন দেখেনি। ক্ষুধার্তকে খাবার দেয়া, অভাবীকে সাহায্য করা, দাস মুক্ত করা, এমনকি অন্যের দাস দাসীকে তার কাজে সাহায্য করা, এসব ছিল তার প্রতিদিনকার কাজ। বসরার অনেক ধনী পরিবারের যুবক এই কন্যাটিকে বিয়ে করার জন্য ব্যাকুল ছিল, কিন্তু হাম্মাদ শেখ তখনও পর্যন্ত কোনো যুবককে তার নিজের কন্যার জন্য উপযুক্ত পাত্র হিসেবে পছন্দ করেননি। আর সব যুবকের মতন আমিও ভাবতাম, যদি হাম্মাদ শেখের বাড়িতে জামাতা হিসেবে যেতে পারতাম। কিন্তু আমার মতন একজন ভবঘুরে যুবকের জন্য এটি ছিল এক আকাশ কুসুম কল্পনা। এর মধ্যে ঘটল এক অভাবনীয় ঘটনা। বন্ধুরা, কি সেই ঘটনা ঘটলো তা কি তোমরা জানতে চাও? তাহলে অপেক্ষা করো পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।